আসসালামু আলাইকুম। আপনি আজ রাইটিং টাস্ক 1 একাডেমিকের ওভারভিউ কিভাবে লিখতে হবে সেটা নিয়ে স্ট্রাগল করছেন। তাহলে আজকের এই রেকর্ডেড ভিডিওটা আপনার জন্য। অবশ্যই মিস করা যাবে না। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি হাসান মোহাম্মদ রাকিব আপনাদের সাথে আছি এবং এই রকম রেকর্ডেড লাইভ আপনাদের জন্য আরো আসতে থাকবে। তো লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো আমরা আজকে কথা বলবো আ আজ রাইটিং টাস্ক 1 এর ওভারভিউটা কিভাবে প্রপারলি লেখা যায়। দেখেন আমরা যখন খাতা চেক করি, as I have got a 10 years experience on IELTS teaching actually. সো এই সময়ের মধ্যে আমি যেটা দেখছি যে আমাদের অনেক ক্যান্ডিডেট আছেন যারা প্রপারলি আ ওভারভিউটা লিখতে পারে না। এটা আমি আমাদের যারা মক টেস্ট দিতে আসে অন্যান্য সেন্টারে থেকে তাদের ক্ষেত্রেও আমরা এই সমস্যাটা দেখতে পাই। সো আফটার ওয়াচিং দিস ভিডিও I think it's going to be ক্লিয়ার। ওকে? সো কিভাবে দেখা যাক একটা ওভারভিউ লেখা যায়। সো আমরা যে জিনিসটা প্রথমত মাথায় রাখবো, একটা ওভারভিউ যখন আমরা লিখবো, আমার আসলে কি করতে হচ্ছে? আমরা আসলে সামারাইজ করছি একটা ভিজুয়াল প্রেজেন্টেশনকে ইন আ আমি বলবো ইন শর্ট মানে সংক্ষেপে আমি এটাকে সামারাইজ করছি। এবার এই সামারাইজেশন এর সময় বেশ কিছু জিনিস আমার মাথায় রাখা উচিত। সেইটা আমি দেখেন এইখানে আমরা আপনাদের জন্য দেখাচ্ছি। প্রথমত একটা ট্রেন্ড দেখানো। যে আসলে একটা চার্টে কি ধরনের ট্রেন্ড দেখা যাচ্ছে। এখন পয়েন্ট হচ্ছে যে ট্রেন্ড আমরা কখন ফলো করব? দেখেন আমরা যারা মানে আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমরা রাইটিং ট্রান্সপনে যে চার্টগুলা পাই সেগুলাকে ৩ ভাগে ভাগ করা যায়। এর মধ্যে একটা হচ্ছে ডায়নামিক চার্ট। সো ডায়নামিক চার্ট মানে কি? ডায়নামিক চার্টকে আমরা বলতে পারি ট্রেন্ড চার্ট, ডায়নামিক অথবা ট্রেন্ড চার্ট বলা যেতে পারে। তো ট্রেন্ড বা ডায়নামিক চার্ট কি? যেখানে সময়ের পরিবর্তনের সাথে, সাথে ভ্যালুর পরিবর্তনকে প্রাধান্য দেয়া হয় সেগুলাকে আমরা বলি ডায়নামিক চার্ট। সো আপনি যখন কোনো একটা ডায়নামিক চার্ট যেমন একটা লাইন চার্টকে ডিল করছেন অথবা একটা বার চার্ট যেখানে অনেকগুলা ইয়ার দেয়া আছে, এইরকম যদি কোনো কিছু আপনি ডিল করে থাকেন, তাহলে আমি বলব যে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ফোকাস করা উচিত ট্রেন্ডে। ওকে? কি ধরনের ট্রেন্ড আসলো? এটা কি আপওয়ার্ড ট্রেন্ড নাকি ডাউনওয়ার্ড ট্রেন্ড নাকি এটা অপরিবর্তিত আছে, স্ট্যাটিক আছে কিনা? সো দিস আর দ্য থিংস দ্যাট ইউ হ্যাভ টু ইনক্লুড ইন ইউর ওভারভিউ। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে চেঞ্জেস গুলা কি আছে? চেঞ্জেস বলতে আমি বলব যে আ যে সময়ের পরিবর্তনের সাথে, সাথে কি ধরনের আ পরিবর্তন আপনি ওখানে লক্ষ্য করছেন সেই ব্যাপারটা যেমন ধরুন তার ট্রেন্ড এবং চেঞ্জ। আরেকটা ব্যাপার খুবই ইম্পোর্টেন্ট যদি আপনি স্ট্যাটিক চার্ট নিয়ে ডিল করেন। স্ট্যাটিক চার্ট কি? স্ট্যাটিক চার্ট হচ্ছে ওই ধরনের চার্ট যেই চার্টে সময়ের পরিবর্তনের সাথে, সাথে আ ভ্যালুর পরিবর্তনকে প্রাধান্য দেওয়া হয় না। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে কতজন লোক আছে বা কি পরিমাণ ব্যয় হচ্ছে সেই ব্যাপারগুলাকে জাস্ট ভিজুয়ালি প্রেজেন্ট করা হয়। সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্যাটিক চার্ট। সো স্ট্যাটিক চার্টের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করব আমাদের ওভারভিউতে অবশ্যই আমরা হাইয়েস্ট পয়েন্ট কিভাবে হয় বা হাইয়েস্ট পয়েন্ট কোনটা অথবা লোয়েস্ট পয়েন্ট কোনটা, এই ব্যাপারগুলাকে প্রায়োরিটি দিয়ে আমরা আমাদের ওভারভিউ লেখার চেষ্টা করব এবং আমাদের যদি সেন্টেন্স স্ট্রাকচার প্রপার হয় দেন আমরা এইগুলাকে ইনক্লুড করলে একটা প্রপার ওভারভিউ হবে বলে আমি অন্তত বিশ্বাস করি। বিকজ আমি আমার স্টুডেন্টদের সাথে কাজ করে সেটার ফলাফলও পেয়েছি। অ্যান্ড দেন ইট কামস টু ডায়াগ্রামস দ্যাট মিনস আমি বলব যে প্রসেস ডায়াগ্রাম, লাইফ সাইকেল অথবা আ আ or should I say ম্যাপ। সো এই ধরনের ক্ষেত্রে আপনি যেটা করবেন যে ম্যাপের ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্টস গুলা কি আছে বা চেঞ্জেস গুলা কি আছে, নতুন করে কি আসলো বা নতুন কি হবে অ্যাজ ম্যাপস টক অ্যাবাউট আ পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। তাহলে আপনার যদি ফিউচার থাকে তাহলে ভবিষ্যতে কি ধরনের পরিবর্তন আসবে। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন যে ফিউচার থাকে আপনাকে ফিউচার টেন্সে লিখতে হবে এটা যেন মাথায় থাকে বা আপনার যদি পাস্ট এর কোনো একটা চার্ট দেওয়া থাকে সেই পাস্টটাকে ইনক্লুড করা বা আপনার লেখায় ফুটিয়ে তোলা পাস্ট টেন্স দিয়ে বা প্রেজেন্ট হলে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা। সো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে এবং এই ডেভেলপমেন্টে নতুন ডেভেলপমেন্ট কি হলো সেটা আপনাকে এখানে ইনক্লুড করতে হবে ওভারভিউতে। আমি জাস্ট একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। দেন আপনি যখন লিখছেন হচ্ছে একটা প্রসেস ডায়াগ্রাম বা লাইফ সাইকেল তখন কতগুলা স্টেজ আছে সেটা উল্লেখ করেন এবং যদি সময় থাকে অবশ্যই সময়ের উল্লেখ করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে এটা কি হিউম্যান মেড, যদি প্রসেস ডায়াগ্রাম হয় তাহলে এখানে কি শুধুমাত্র মানুষ জড়িত নাকি শুধুমাত্র মেশিন জড়িত নাকি ওভারঅল একটা কম্বিনেশন আছে, সেই ব্যাপারগুলো আপনার ওভারভিউয়ে অবশ্যই রাখতে হবে। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এক্ষেত্রে বলব যে যদি আপনি একটা কম্বাইন্ড চার্ট পান, সো কম্বাইন্ড চার্ট ব্যাপারটা কি যে ভিজুয়াল যে
রিপ্রেজেন্টেশন বা প্রেজেন্টেশন সেটা যদি ভিন্ন ভিন্ন চার্টের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ভিন্ন ভিন্ন চার্টের জন্য আলাদা করে ওভারভিউয়ে সবকিছু উল্লেখ করতে হবে, স্পেশাল পয়েন্ট বা কি ফিচার্স গুলো উল্লেখ করতে হবে। এবং যদি দেখা যায় যে একটা চার্টের সাথে আরেকটা চার্টের কোনো সম্পর্ক বা রিলেশনশিপ বিল্ড আপ করার সুযোগ থাকে, সেটাও আপনাকে করতে হবে। সো এটা মাথায় রাখা খুব জরুরি। এবং যেই কাজটা ওভারভিউ লেখার সময় করা যাবে না সেটা হচ্ছে কোনো রকমের কোনো ডেটা বা কোনো ইয়ার এখানে উল্লেখ করা যাবে না। ওভারভিউ কোনো ডেটা উল্লেখ করবেন না। সো রিমেম্বার দিস, কোনো স্ট্যাটিস্টিক্স বা ডেটা আপনি এখানে প্রেজেন্ট করবেন না। এটা অবশ্যই যেন মাথায় থাকে। আমরা দেখি অনেকেই লিখে ফেলে, বাট ইট শুড নট বি রিটেন ইন ইউর ওভারভিউ সেকশন, বিকজ ওভারভিউ সেকশন আমরা আসলে ট্রেন্ড নিয়ে কথা বলি, চেঞ্জ নিয়ে কথা বলি, ডেভেলপমেন্টস নিয়ে কথা বলি, অ্যান্ড স্টেজেস নিয়ে কথা বলি, অ্যান্ড এট দ্য সেম টাইম টাইম পিরিয়ড নিয়ে কথা বলি। সো টাইমটা আসতে পারে, বাট ইউ শুড নট ইনক্লুড এনি ডেটা, এনি নাম্বার, পার্সেন্টেজ ওর অ্যামাউন্ট, এগুলো যেন না হয়। তো লেটস হ্যাভ আ লুক at the next slide. সো আমরা এখানে অনেকগুলো চার্ট দেখতে পাচ্ছি। দেখেন আমরা একটু চার্টগুলো একটু দেখার চেষ্টা করি কি কি ধরনের চার্ট আছে। সো আমরা দেখেন একদম ডান পাশে আমি কি পাচ্ছি, একটা পাই চার্ট, বাট পাই চার্টটাতে দুইটা আলাদা আলাদা what should I say হেডিং আছে, রিজনস ফর রিসাইক্লিং টু ওয়ার্ক আর রিজনস ফর ড্রাইভিং টু ওয়ার্ক, সাইক্লিং টু ওয়ার্ক আর ড্রাইভিং ফর ওয়ার্ক। সো এই দুইটা নিয়ে আছে। তারপর আমরা পাচ্ছি একটা টেবল চার্ট উইথ ইয়ার। সো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ম্যাপ। এরপরে এখানে আছে হচ্ছে একটা ট্রেন চার্ট বা ডায়নামিক চার্ট, একটা তার মানে একটা লাইন চার্ট। তারপরে এইখানেও আমরা আর একটা ডায়নামিক চার্ট দেখতে পাচ্ছি, যদি একটা বার চার্ট, বাট ইটস ডায়নামিক বিকজ ইট হ্যাজ গট সাম নাম্বারস অর ইয়ার্স at their what should I say on their x axis. Okay, then এইটা হচ্ছে আমাদের একটা প্রসেস ডায়াগ্রাম। So these are the kind of charts that may appear in your test. So now let's have a look how to deal with for a perfect overview for a band 7 or band 7.5 or even 8. Okay, so আমি যে কথাটা বলবো যে আমরা একটু হেডিংটা দেখে দেখেন, ওয়ার শুড দ্য ওভারভিউ অ্যাপিয়ার। আমাদের এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, যে আমাদেরকে অনেকেই কোয়েশ্চেন করে যে একটা ওভারভিউ আসলে কোথায় হওয়া উচিত। আমি এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ উত্তর আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আপনার লেখা কেমন, ডিপেন্ডিং অন দ্যাট আপনি আপনার ওভারভিউ সিলেক্ট করবেন, মানে ওভারভিউ এর স্পেস সিলেক্ট করবেন। দেখেন দুইটা পদ্ধতি হতে পারে। এক হচ্ছে আপনি আপনার ইন্ট্রোডাকশন লিখবেন, ইন্ট্রোডাকশন লেখার পরেই আপনি ওভারভিউটা দিয়ে দেবেন। পরে আসবে ওভারভিউ, তারপরে আসবে হচ্ছে বডি প্যারাগ্রাফস, এইভাবে হতে পারে। আর আরেকটা পয়েন্ট হচ্ছে এইটার বাইরে গিয়ে আপনি আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন, মানে ইন্ট্রো আপনি দিয়েছিলেন, তারপরে আপনি বডি প্যারাগ্রাফস গুলা লিখলেন, এরপরে আপনি আসলেন হচ্ছে ওভারভিউটাতে। আমার কাছে মনে হয় যে দ্য ওয়ে উইথ দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ রাইট অর ডিল উইথ রাইটিং টাস্ক 1 should actually keep their overview at the end of their রাইট আপ। সো শেষে দেওয়ার সুবিধাটা হচ্ছে যে আপনি ওভারঅল কি লিখেছেন তার উপর বেস করে আপনি একটা ওভারভিউ বা একটা সামারি আপনি করে দিলেন। আর ওভারভিউটা আমি বলবো যে সবচেয়ে ভালো হচ্ছে ইন্ট্রোডাকশনের পরে লেখা, সবচেয়ে ভালো। বাট দেয়ার ইজ সামথিং এক্সক্লুসিভ হিয়ার, মানে ওভারভিউ যদি আপনি ইন্ট্রোডাকশনের পরে নেন তাহলে আমার যে লার্নিং সোফার তার উপর ডিপেন্ড করে আমি বলবো যে ওভারভিউ আপনি ইন্ট্রোডাকশনের পরে দিলে ওভারভিউতে আপনি যে কথাগুলা বলছেন বা যা যা লিখছেন সেই কথাগুলাই প্যারাগ্রাফে আপনি সুন্দর করে ফুটিয়ে তুলবেন। মানে ওভারভিউ আপনি যেটা লিখে ফেলবেন একবার, সেইটাকেই ব্যাখ্যা করা হচ্ছে আপনার বডি প্যারাগ্রাফের দায়িত্ব। সো আমরা নর্মালি কি করি, আমরা আসলে ওভারঅল যা দেখতে পাই তাই লিখি, কিন্তু অতটা ক্যালকুলেটিভ অতটা এডুকেটিভ ওভারভিউ আমরা মোস্টলি লিখতে পারি না। আমি আমাদের ক্লাসে বেসিক্যালি এটা দেখানোর চেষ্টা করি যে কিভাবে একটা ওভারভিউ ইন্ট্রোডাকশনের ঠিক পরে লিখে তার সাথে সামঞ্জস্য রেখে বডি প্যারাগ্রাফগুলো লেখা যায়। আর যেহেতু আমরা র্যান্ডম একটা ওভারভিউ লিখি, সেই ক্ষেত্রে আমি বলবো শেষে গিয়ে লিখে ফেলাটা বেটার, মাচ বেটার। ওকে, সো বোথ ওয়েজ আর কারেক্ট, বাট ইউ হ্যাভ টু ফলো ইউর পাথ অ্যাকচুয়ালি। এবার আমরা একটা মানে দেখে নেই যে কিভাবে আমরা ওভারভিউটা লিখবো। আচ্ছা, ওভারভিউ লেখার জন্য প্রথমত যেটা করা উচিত, একটা কানেক্টর ব্যবহার করা উচিত। প্রথম কাজটা হচ্ছে যে আপনি একটা ওভারভিউ লিখছেন যেন একটা কানেক্টর থাকে।
অবশ্যই একটা কানেক্টর থাকবে। কানেক্টরটা বা একটা ভিসকোস মার্কার থাকতে পারে। সেটা হতে পারে ওভারঅল হুইচ ইজ ভেরি ফাইন। টু সামারাইজ কথাটা হতে পারে, ইন সামারি হতে পারে, ইন ব্রিফ হতে পারে। দেন আরেকটা জিনিস আমি এখানে উল্লেখ করব সেটা হচ্ছে যে ইট ক্যান ক্লিয়ারলি বি সিন দেন। সো দিস টাইপস অফ phrases are actually seen in the writing papers বা on the writing papers, but the thing is দেখেন আপনি যখন একটা ওভারভিউ লিখতে গিয়ে ইট ক্যান বি ক্লিয়ারলি সিন দ্যাট টাইপের একটা কথা বলছেন এবং এখানে আপনি ৬টা শব্দ ব্যবহার করছেন, বাট এই ৬টা শব্দের আপনার ওভারভিউ এ যে ডেটা গুলো আপনি উল্লেখ করবেন, ওভারভিউ যে আপনি উল্লেখ করবেন তার সাথে কোনো সম্পর্কই নাই। সো আপনি কি করছেন? আপনি লিমিটেড ওয়ার্ড মানে ১৫০ ওয়ার্ডের একটা টাস্ক আপনি লিখছেন। সেই টাস্কে যদি একটা ৬টা শব্দ এইভাবে একটা ওভারভিউতে আননেসেসারিলি চলে আসে, দেন ইট ইজ গোইং টু অ্যাকচুয়ালি হার্ম ইউর ব্যান্ড স্কোর। তার মানে আপনি একটা খারাপ ব্যান্ড স্কোর পাবেন। কারণ এটা অতিরিক্ত কথাগুলো বলার দরকার নাই। আচ্ছা, এবার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তার মানে আমার একটা জানা দরকার থাকলো সেটা হচ্ছে যে আমি ওভারভিউটা লিখবো কিভাবে? ওভারঅল, টু সামারাইজ, ইন সামারি, ইন ব্রিফ। আর আমরা স্টুডিওতে যেটা ফলো করি সেটা হচ্ছে আমরা এই কথাটা বলি অ্যাজ ইজ সিন, অ্যাজ ইজ সিন। অথবা আমরা আরেকটা ব্যবহার করি অ্যাজ ইজ অবজার্ভড। সো ভেরি একাডেমিক ইংলিশ এটা আমরা ব্যবহার করতে পারি অ্যাজ ইজ সিন বা অ্যাজ ইজ অবজার্ভ দিয়ে কমা দিয়ে আমি আমার ওভারভিউটা লেখা শুরু করতে পারি। আর বাকিগুলো তো আছেই। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে আপনি যখন একটা ওভারভিউ লিখছেন তখন আপনার মেইন ট্রেন্ড বা ওভারঅল পিকচার কি ভিজুয়ালে সেটা আপনি লিখবেন এবং এইটা ডিপেন্ড করবে আপনি আসলে কি ধরনের চার্ট বা কি ধরনের টাস্ক নিয়ে আপনি ডিল করছেন। ইজ ইট আ বার চার্ট, ইজ ইট আ পাই চার্ট, ইজ ইট আ line graph, or is it a what should I say, process diagram or life cycle or map? So depending on the question category you have to come up with your overview. Okay, আর এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট যে একটা ওভারভিউ যখন আপনি লিখছেন তখন আপনি কি দেখতে পাচ্ছেন ওভারঅল ইনক্রিজ বা ওভারঅল ডিক্রিজ বা ফ্ল্যাকচুয়েশন যেটা দেখতে পাচ্ছেন সেটা আপনার ওভারভিউ আপনি উল্লেখ করেন, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যদি স্ট্যাটিক চার্ট হয় তাহলে আপনি একটা হাই এবং লো পয়েন্ট, ভেরি লো পয়েন্ট বা হাইয়েস্ট বা লোয়েস্ট পয়েন্ট আপনি উল্লেখ করেন। তারপরে ম্যাপ যদি হয় তাহলে আপনার ম্যাপে সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তনগুলো কিভাবে হচ্ছে সেই পরিবর্তনটা এখানে উল্লেখ করেন। তারপরে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এইখানে আপনি যদি কোনো রিলেশনশিপ দেখাতে পারেন, দ্যাটস ফাইন, is going to actually help you impress the exam with your language ability. So it's very good to have a relationship সেন্টেন্স। ওকে, তারপরে আপনি যদি কোনো প্রেডিকশন করতে চান সেই প্রেডিকশনের ব্যাপারটাও হতে পারে যদি কি না আপনি ওইখানে কোনো একটা ইঙ্গিত পান আপনার ফ্রম দ্য টাস্ক, ফ্রম দ্য চার্ট আপনি যদি কোনো ইঙ্গিত পান, বাট ইউ ক্যানট রাইট এনিথিং ফ্রম ইউর গেস অর এডুকেটিভ গেস হোয়াট এভার ইট মে বি। আপনি এখানে কোনো কিছু লিখতে পারবেন না, যা দেখছেন এক্স্যাক্টলি তাই আপনাকে লিখতে হবে, এর বাইরে কোনো কিছু কিন্তু লেখার সুযোগ নাই। বাই দ্য ওয়ে, আমি যে কথাগুলো এখন পর্যন্ত এখানে বললাম সেটা আমরা নিয়েছি হচ্ছে আইডিপির বেসিকলি ওয়েবসাইট থেকে। সো এটা একটু মাথায় রাখেন, আমরা রেফারেন্সটা বলে দিচ্ছি, আপনারা চাইলে ওখানে দেখে নিতে পারেন। বাট নাও আমি এখন একটা ওভারভিউ আপনাদেরকে সাথে শেয়ার করব। সেই ওভারভিউটা আসলে কেমন দেখেন, আমাদের একটা কোয়েশ্চেন দেয়া হচ্ছে কি, দ্য চার্ট ইলাস্ট্রেটস দ্য অ্যামাউন্ট অফ মানি স্পেন্ট অন 5 কনজিউমার গুডস। কয়টা? 5টা কনজিউমার গুডস, কার্স, কম্পিউটার্স, বুকস, পারফিউমস অ্যান্ড ক্যামেরাস ইন ফ্রান্স অ্যান্ড দ্য ইউকে ইন 2010। সো এইটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এবং আমি যদি এইখানে আসি, দেখেন একটা ওভারভিউ লেখার ক্ষেত্রে আপনার যে কাজটা করা উচিত সেটা হচ্ছে চার্টটাকে খুব প্রপারলি এন্ড খুব কেয়ারফুলি লক্ষ্য করা যে আপনি এখানে আসলে কোন বিষয়গুলোকে উল্লেখ করতে চান। সো আমি যদি ফ্রান্সটাকে খেয়াল করি তাহলে আমি দেখতে পাচ্ছি নীল যে অপশনগুলো আছে সেগুলা ফ্রান্স এবং অরেঞ্জ যেগুলা সেগুলা হচ্ছে আমার ইউকে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে এই জায়গাটাতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে সকল ক্ষেত্রেই বা সকল দেশেই, মানে সকল দেশ বলতে ২টা দেশেই সবচেয়ে বেশি পরিমাণ যদি ব্যয় হয়, এক্সপেন্ডিচার নিয়ে কথা হচ্ছে, তাহলে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে তাদের কোথায়? কার্সে। দেখেন এইটা হচ্ছে আমাদের হাইয়েস্ট পয়েন্ট, যেহেতু এটা আমাদের একটা স্ট্যাটিক চার্ট তাহলে আমরা এখানে হাইয়েস্ট পয়েন্টটা নিয়ে কথা বলবো যে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে কার্সে এবং এদের মধ্যে ব্যবধানও খুব সামান্য। আর অন্যদিকে সবচেয়ে কম ব্যয় হয়েছে পারফিউমে। এই ২টা দেশে সবচেয়ে কম ব্যয় করে পারফিউমে। এবং এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস উল্লেখ করতে পারি যে সবচেয়ে বেশি ব্যয় এবং সবচেয়ে কম ব্যয়ের ক্ষেত্রে এইখানে একটা রিভার্স
রিলেশনশিপ দেখা যাচ্ছে। তার মানে সবচেয়ে বেশি ব্যয়ের ক্ষেত্রে এগিয়ে আছে হচ্ছে ইউকে, আর সবচেয়ে বেশি কম ব্যয়ের ক্ষেত্রে এগিয়ে আছে হচ্ছে, এই ক্ষেত্রে আবার একটু বেশি ব্যয় করেছে, সবচেয়ে কম লোয়েস্ট পয়েন্টে সবচেয়ে কম ব্যয় করেছে হচ্ছে, একটু বেশি ব্যয় করেছে ফ্রান্স। এটাও বলা যেতে পারে, বাট ইটস গোয়িং টু বি কমপ্লিকেটেড। তাহলে আমরা এটা হাইয়েস্ট পেলাম, এটা হচ্ছে পেলাম লোয়েস্ট, এইটা পেলাম। আচ্ছা, এইটা বলার সাথে সাথে আমরা আরেকটা জিনিস খেয়াল করতে পারি যে এই যে এদের মধ্যে সম্পর্ক দেখানো হচ্ছে, এদের সম্পর্কে মানে এদের মধ্যে ডিফারেন্স সবচেয়ে বেশি কোথায়? দেখেন, আপনি যদি ক্যামেরার কথা চিন্তা করেন, ক্যামেরাতে ডিফারেন্স অনেক বেশি। মানে ক্যামেরাতে ফ্রান্স যা ব্যয় করে, ইউকে তার ডাবলেরও বেশি ব্যয় করে। সো এই পয়েন্টগুলো আমরা উল্লেখ করব। সো আমরা যদি এবার আমাদের ওভারভিউ দেখি, তাহলে আমরা ওভারভিউটা শুরু করলাম কিভাবে? ওভারঅল দ্য ইউকে স্পেন্ট মোর মানি অন কনজিউমার গুডস দেন ফ্রান্স ইন দ্য গিভেন পিরিয়ড। তাহলে যে সময়টা দেওয়া আছে সেই পিরিয়ডে ওভারঅলই সবচেয়ে বেশি ব্যয় করছে কে? দেখেন, সবচেয়ে বেশি ব্যয় করছে কিন্তু ইউকে। আমরা যদি 5টা জায়গা দেখি, তার মধ্যে 3টাতে ইউকে ফ্রান্সের চেয়ে এগিয়ে আছে। তার মানে সবচেয়ে বেশি ব্যয় করছে। আমি সেটার উপর বেস করে আমরা কি বললাম? যে সবচেয়ে বেশি ব্যয় করছে কার কনজিউমার গুডসে? ফ্রান্স। কার তুলনায়? ইউকে। কার তুলনায়? ফ্রান্সের তুলনায়। এরপর আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, দেখেন আমরা এরপরে কি লিখলাম? বোথ দ্য ব্রিটিশ অ্যান্ড দ্য ফ্রেঞ্চ, মানে আমি বিপলকে বোঝাচ্ছি। বোথ দ্য ব্রিটিশ অ্যান্ড দ্য ফ্রেঞ্চ স্পেন্ট মোস্ট অফ দেয়ার মানি অন কার, যে কথাটা আমরা বললাম, এই যে হাইয়েস্ট পয়েন্ট। তাহলে এইখানে সবচেয়ে বেশি ব্যয় করছে। তাহলে বোথ the British and the French spent most of their money on cars, whereas যদি whereas এর একটা কমা দেওয়াটা খুব ভালো হয়, একটা কমা দিয়ে দেবেন আপনারা, whereas the least amount of money was spent on perfume in the UK compared to cameras in France. তারপরে কি বলা হলো? যে সবচেয়ে কম পরিমাণ টাকা ব্যয় করা হয়েছে কোথায়? ব্যয় করা হয়েছে পারফিউমে। ইউকেতে সবচেয়ে কম পরিমাণ টাকা ব্যয় করা হয়েছে পারফিউমে, এক্স্যাক্টলি পারফিউমে। আর কার সাথে তুলনায়? ক্যামেরার সাথে তুলনায় ফ্রান্সে। ফ্রান্স সবচেয়ে কম ব্যয় করেছে। এখানে দেখেন আরেকটা সুন্দর যে আমরা সবচেয়ে কমের কথা দুইভাবে বলতে পারি। যে সবচেয়ে কম ব্যয়ের ব্যাপারটা যখন আসছে, ইউকে সবচেয়ে কম ব্যয় করেছে পারফিউমে, আর ফ্রান্স সবচেয়ে কম ব্যয় করেছে ক্যামেরাতে। সেই কথাটা আমরা এখানে বললাম যে where is the least amount of money was spent on perfume in the UK compared to cameras in France. অর্থাৎ ফ্রান্সে ক্যামেরায় সবচেয়ে কম ব্যয়ের সাথে তুলনায় ইউকেতে পারফিউমে সবচেয়ে কম ব্যয় হয়েছিল। ভেরি গুড সেন্টেন্স স্ট্রাকচার। আপনি যদি এভাবে লিখতে পারেন, তাহলে এই রকম করে যদি আপনি প্রপার একটা ওভারভিউ দাঁড় করাতে পারেন, দেন ইউ আর গোয়িং টু হিট আ ব্যান্ড 8. Okay, then furthermore, the most significant difference in expenditure between two countries was on cameras. So এইগুলা আমাদের ওভারভিউটা আমরা 2টা বা 3টা সেন্টেন্সে রাখবো। আমাদের এখানে 3টা সেন্টেন্স হয়ে গেছে, বাট আমরা চাইলে এখানে 2টাও করতে পারতাম। এইটুকু আমরাও রাখতে পারতাম, আমাদের ওভারভিউ এটুকুও রাখা যেত। এইটা আমরা একটা স্টপ গ্যাপ হিসেবে রাখতেও পারি, আবার নাও রাখতে পারি। ইটস টোটালি আপ টু ইউ। বাট পরের 2টা সেন্টেন্স ভেরি গুড সেন্টেন্স, কারণ হচ্ছে এইটা আমার ওভারভিউ এর মানে ওভারঅল বা স্ট্রাইকিং ফিচার যেগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে কাভার করে যায়। সো এখন আপনার কাজ হচ্ছে এইটা দেখে আপনার নিজের মতো করে একটা ওভারভিউ লেখা, এবং সেই লিখতে গিয়ে যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন, তারপরে আবার এটা থেকে হেল্প নেন। অ্যান্ড দিস ইজ হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি ডেভেলপ ইউর রাইটিং স্কিল। ওকে, পরেরটাতে আসি। আমরা পরের একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। এখানে কি বলা হচ্ছে? অনেকগুলো পাই চার্ট আছে। দ্য পাই চার্ট শো অ্যাভারেজ কনজাম্পশন অফ ফুড ইন দ্য ওয়ার্ল্ড ইন 2008। তাহলে সারা পৃথিবীতে 2008 সালে কি পরিমাণ খাবার গড়ে কনজিউম করা হয়েছে সেইটা দেখানো হচ্ছে কম্পেয়ার টু 2 কান্ট্রিজ, 2টা কান্ট্রির সাথে তুলনায়। এখানে হচ্ছে সারা পৃথিবীর ব্যাপার, আর 2টা কান্ট্রি হচ্ছে চায়না এবং ইন্ডিয়া। তাহলে চায়না এবং ইন্ডিয়াতে কি পরিমাণ খাবার কনজিউম করা হয়েছিল অন অ্যান এভারেজ, তার সাথে তুলনায় ওয়ার্ল্ডে কি পরিমাণ হয়েছে সেটা দেখানো হচ্ছে। সো এই কোয়েশ্চেনটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে কোয়েশ্চেনে ও ওয়ার্ল্ডে যদি সারা পৃথিবীর কথা যদি আমি চিন্তা করি, সবচেয়ে বেশি পরিমাণ ব্যয় হবে খাবার যেটা গ্রহণ করা হয় সারা পৃথিবীতে, সেটা হচ্ছে প্রসেসড ফুড। তাহলে প্রসেসড ফুড হচ্ছে আমার হাইয়েস্ট পয়েন্ট, আর সবচেয়ে কম যায় হচ্ছে নাটস অ্যান্ড সিডসে। নাটস অ্যান্ড সিডস যদি অনেক পুষ্টিকর ব্যাপার, বাট লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এইটা। এই হচ্ছে আমার ওভারঅল ব্যাপার। কিন্তু চায়নার ক্ষেত্রে এবং ইন্ডিয়ার ক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমরা দেখি ওদের মধ্যে কোনো সিমিলারিটিস আছে কিনা। ইয়েস, আমি যদি দেখি ইন্ডিয়াতেও প্রসেসড ফুড হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ খাওয়া হয়েছে। আবার অন দ্য আদার হ্যান্ড আমরা যদি
চায়নার কথা চিন্তা করি, সেখানেও প্রসেস ফুড সবচেয়ে বেশি পরিমাণ খাওয়া হয়েছে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীতে আ সবচেয়ে বেশি পরিমাণ খাওয়া হয় প্রসেসড ফুড, এবং এইটার বাইরে চায়না এবং আ ইন্ডিয়াও এর ব্যতিক্রম না। আর সবচেয়ে কম খাওয়া হচ্ছে কোনটা? নাটস অ্যান্ড সিডস। সেই নাটস অ্যান্ড সিডস এ আমরা যদি ইন্ডিয়ার ক্ষেত্রে দেখি সেটা হচ্ছে 11%, আর এদিকে আ সবচেয়ে কম খাওয়া হয় দেখেন চায়না এক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট। চায়না এখানে মাত্র সবচেয়ে কম খাচ্ছে হচ্ছে তারা অ্যানিমেল ফুড। অ্যানিমেল ফুড সবচেয়ে কম খাচ্ছে। তাহলে আমাদের এইখানে হাইয়েস্ট পয়েন্ট লেখাটা একটু সহজ হচ্ছে। হাইয়েস্ট পয়েন্টে আমরা বলতে পারছি যে সারা পৃথিবীতেই প্রসেস ফুড সবচেয়ে কম খাওয়া হয়। কিন্তু ইন্ডিয়াতে যদিও নাটস সবচেয়ে বেশি খাওয়া হয় প্রসেস ফুড, আর ইন্ডিয়াতে যদিও নাটস সবচেয়ে কম খাওয়া হয়, চায়নাতে আবার অ্যানিমেল ফুডের চাহিদা সবচেয়ে কম। সো এই কথাগুলোর উপর বেস করে আমরা একটা ওভারভিউ এখানে লিখেছি দেখেন। এই ওভারভিউটা কি হতে পারে? ওভারঅল, বা এই ওভারঅলকে আমরা চেঞ্জ করতে পারি অ্যাজ ইজ অবজার্ভড দিয়ে, অ্যাজ ইজ অবজার্ভড এভাবে আমরা চেঞ্জ করে ফেলতে পারি। The two nations represented বা presented dissimilar patterns of food consumption as compared to the average of the world. Very good sentence. মানে আমরা কিভাবে বললাম যে আমাদের যে দুইটা দেশের কথা বলা হচ্ছে অর্থাৎ চায়না এবং ইন্ডিয়া, তারা কি করেছে? ডিসিমিলার। ডিসিমিলার মানে কি? মানে ভিন্ন, আলাদা প্যাটার্ন দেখাচ্ছে কার তুলনায়? ফুড কনজাম্পশনের ক্ষেত্রে। কার তুলনায়? সারা পৃথিবীর যে অ্যাভারেজ কনজাম্পশন তার তুলনায়। আউট অফ অল সবকিছুর বাইরে প্রসেসড ফুড কনজাম্পশন হ্যাড দ্য লার্জেস্ট শেয়ারস অফ পার্সেন্টেজেস ইন অল দ্য 3 চার্টস। তাহলে এই ক্ষেত্রে আমরা বললাম যে ৩টা চার্টেই কি করা হয়েছে? প্রসেসড ফুডটা সবচেয়ে বেশি খাওয়া হয়েছে। এর সাথে আপনি যোগ করে দিতে পারেন whereas whereas আ the consumption of nuts and seeds uh, was least popular in India, and the scenario was and in China it was for animal food. আমি এভাবে কথাটা বলতে পারি, it was for animal food, বাট আমার এইখানে যে ওভারভিউটা লেখা আছে সেই ওভারভিউটা আপনার জন্য একটা প্রপার ওভারভিউ। মানে আমার প্রথম সেন্টেন্সটা আসলে অনেক কিছুই বলে দেয়, দেন আমি এটাকে আবার এখানে এনে লিখে দিচ্ছি। সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি ইউ ক্যান ডিল উইথ পাই চার্ট। সো ওভারভিউ লেখার ব্যাপারটা আই থিঙ্ক আপনাদের জন্য একটু ক্লিয়ার হচ্ছে। এবার আমি একটা লাইন চার্ট আপনাদের দেখাবো। বেসিক্যালি লাইন চার্টটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যে লাইন চার্ট, আমরা তো স্ট্যাটিক চার্ট দেখলাম, এবার ডায়নামিক চার্টে কিভাবে লিখতে হয় সেটা দেখি। সো ডায়নামিক চার্টে আমাদের কোয়েশ্চেনটা কি? দ্য গ্রাফ শোজ the proportion of 4 different materials that were recycled from 1980 to 2010 in a particular country. মানে একটা নির্দিষ্ট দেশে 1982 সাল থেকে 2010 সাল পর্যন্ত বিভিন্ন মানে 4টা আলাদা ম্যাটেরিয়ালের যে প্রপোর্শন যেটা রিসাইকেল করা হয়েছিল সেটা দেখাচ্ছে। এবার আমরা কি দেখতে পাচ্ছি? দেখেন, একটা স্ট্যাটিক চার্ট বা ডায়নামিক চার্ট লেখার ক্ষেত্রে আপনি এভাবে চিন্তা করতে পারবেন যে কোনো একটা চার্ট লাইনকে ধরবেন, ধরার পর এর স্টার্টিং অ্যান্ড ফিনিশিং পয়েন্টটাকে অ্যাড করে দেবেন। আমি জিনিসটাকে আরেকবার একটু করছি, সরি। তাহলে আমরা যেটা করতে পারি, এর স্টার্টিং অ্যান্ড ফিনিশিং পয়েন্টটাকে এভাবে অ্যাড করে দিতে পারি। তারপরে এইটার ক্ষেত্রে এরকম হতে পারে, এইটা আমরা দেখতে পাচ্ছি এরকম, আর এইটার ক্ষেত্রে এইরকম। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তাহলে আমরা বলতে পারি দেখেন যে এই যে সময়ের পরিবর্তন হচ্ছে, সময়ের পরিবর্তনের সাথে সাথে আহ আমাদের পেপার রিসাইকেল আর প্লাস্টিক রিসাইকেলের তেমন কোনো পরিবর্তন হয় নাই। যদিও পেপার রিসাইকেলে কি ছিল? একটু আপস অ্যান্ড ডাউনস দেখা যাচ্ছে। অন্যদিকে আমরা যদি গ্লাস কন্টেনার রিসাইকেল, অ্যালুমিনিয়াম ক্যান রিসাইকেলের ব্যাপারটা নিয়ে চিন্তা করি, তাহলে সময় পরিবর্তনের সাথে সাথে এই দুটো অনেক বেশি বেড়েছে। তার মানে আমার ২টা মোটামুটি বাড়লেও অন্য ২টাতে বৃদ্ধি অনেক বেশি। এইভাবে আমি চিন্তা করতে পারি। বাট আমি যদি এই লেখাটা খেয়াল করি তাহলে এখানে আমরা কি লিখছি দেখেন, ওভারঅল পেপার অ্যান্ড কার্ডবোর্ড হ্যাড দ্য হাইয়েস্ট রিসাইক্লিং রেটস। দেখেন, পেপার অ্যান্ড কার্ডবোর্ড ওভারঅল যদি চিন্তা করেন, দেখেন পার্সেন্টেজ ওয়াইজ চিন্তা করলে এটা হচ্ছে 65 থেকে 70 পর্যন্ত হয়েছে ওভারঅল। কিন্তু পরিবর্তনের ব্যাপারটা অনেক বেশি না, সেটা আবার একটা ব্যাপার। কিন্তু ওভারঅল সবচেয়ে বেশি এটাই হয়েছে। তাহলে আমি বললাম পেপার অ্যান্ড কার্ডবোর্ড হ্যাড দ্য হাইয়েস্ট রিসাইক্লিং রেটস ডিসপাইট আর ডিক্লাইন আফটার 19
1994, যে 1994 সাল, দেখেন এইখান থেকে 1994 সালের পরে কি হচ্ছে, একটা ডিক্লাইন হচ্ছে, তারপরেও এ সবার উপরে আছে, তারপরেও কিন্তু এ সবার উপরে আছে। ওয়াইল অ্যালুমিনিয়াম ক্যানস শোড আ স্টেডি রাইজ। এবার অ্যালুমিনিয়াম ক্যানের যে ব্যাপারটা ছিল, অ্যালুমিনিয়াম ক্যান এইটা একটা স্টেডি রাইজ দেখাচ্ছে, মানে আমি এটা কি স্টেডি রাইজের বলতে পরিবর্তে আমি শার্প রাইজটা লিখলে আরো ভালো হবে এখানে, তাহলে আমি বলতে পারি শার্প রাইজ একটা। তারপরে প্লাস্টিক্স রিমেইনড দ্য লিস্ট রিসাইকেলড ম্যাটেরিয়ালস উইথ মিনিমাল গ্রোথ অ্যান্ড গ্লাস কন্টেইনার্স স আ ফ্লাকচুয়েটিং বাট আপওয়ার্ড ট্রেন্ড ওভার দ্য পিরিয়ড। দেখেন এইখানে আমাদের ব্যাপারটা এমন হচ্ছে যে প্লাস্টিক যেটা ছিল, প্লাস্টিকের ব্যাপারটা, প্লাস্টিক রিমেইনস দ্য লিস্ট রিসাইকেল ম্যাটেরিয়াল, মানে প্লাস্টিক রিসাইকেল কিন্তু সবচেয়ে কম হচ্ছে। এইখানে যদি তুলনা করেন, এইভাবে যদি আমি ভ্যালু অনুযায়ী চিন্তা করি, তাহলে প্লাস্টিকের রিসাইকেল সবচেয়ে কম হচ্ছে এবং এইটা তেমন বাড়েও নাই, ওভারঅলি তেমন কোনো বাড়ে নাই। আর উইথ মিনিমাল গ্রোথ, এই যে এই কথাটা বলেছি, উইথ মিনিমাল গ্রোথ, ভেরি গুড সেন্টেন্স। অ্যান্ড আ গ্লাস কন্টেইনার স আ ফ্লাকচুয়েটিং বাট আপওয়ার্ড ট্রেন্ড ওভার দ্য পিরিয়ড। আর এদিকে আমার গ্লাস কন্টেনার কি ছিল, এটা দেখাচ্ছে একটা ফ্লাকচুয়েটিং, দেখেন একটু কমলো আবার বাড়লো, এইরকম আসছে, একটা ফ্লাকচুয়েটিং বাট ওভারঅল এটা কি করছে, ইনক্রিজ করছে, তাহলে ও আপওয়ার্ড ট্রেন্ড দেখানো হচ্ছে। সো আমার যখন একটা আসলে যখন আমি একটা ডায়নামিক চার্ট লিখছি, সো ডায়নামিক চার্টে আমাদের এরকম যে ইনক্রিজ, ডিক্রিজ বা হাইয়েস্ট ইনক্রিজ, লোয়েস্ট ইনক্রিজ, এই ধরনের কথাবার্তা বলে ফেলা উচিত। এই যে আমাদের ওভারভিউটা এখানে আছে, এই ওভারভিউ আমি মনে করি যে এটা একটা 8 স্ট্যান্ডার্ড ওভারভিউ। এরকম একটা ওভারভিউ আমার মনে হয় না বেশিরভাগ স্টুডেন্ট লিখতে সক্ষম হবে। কারণ কি, স্টুডেন্টরা আসলে জাজ করে না, কোয়েশ্চেনটা নিয়ে যে অ্যানালিসিস করার ব্যাপারটা, সেটা তারা করে না, যে কারণে হয় কি, তারা প্রপার স্কোরটাও আসলে পায় না, মানে লিখতে পারে না ঠিকঠাক মতো, যেন স্কোরটা প্রপারলি আসে না। এবার আমি আসবো একটা ম্যাপের ক্ষেত্রে আমি বলবো যে পরিবর্তনগুলোকে বলা উচিত, যদি এখানে এই ম্যাপটা আমাদের একটু ডিফারেন্ট, আর একটা ম্যাপ আসা উচিত ছিল, বাট আমরা এই ম্যাপটা নিয়ে কথা বলবো। সো দেখেন এখানে বলছে দ্য সিটি অফ ব্র্যান্ডফিল্ড, সিটি প্ল্যানার্স হ্যাভ ডিসাইডেড টু বিল্ড আ নিউ শপিং মল ফর দ্য এরিয়া অ্যান্ড টু সাইডস S1 S2 হ্যাভ বিন প্রপোজ। তাহলে প্রস্তাবিত দুইটা আমরা দেখতে পাচ্ছি, মানে একটা ম্যাপের দুইটা প্রস্তাবিত প্ল্যান দেখতে পাচ্ছি। এবার এটার উপর বেস করে আমরা কি লিখলাম, সো দেয়ার ইজ আ মেইন রোড দ্যাট রানস থ্রু দ্য সিটি অ্যান্ড ইজ ক্লোজ টু বোথ সাইডস। তাহলে আমরা একটা মেইন রোড দেখতে পাচ্ছি, এই যে মেইন রোডের একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই ব্ল্যাক যেটা, সেটা হচ্ছে মেইন রোড, এইটাকে আমরা মেইন রোড বলতে পারি, এটা হচ্ছে মেইন রোড। তাহলে মেইন রোড কি হচ্ছে, এই শহরের মধ্য দিয়ে চলে যাচ্ছে, যেটা দুইটা সাইড, এই যে সাইড S1 আর S2 এটার কাছাকাছি যাচ্ছে, আর দাস প্রোভাইডিং গুড রোড অ্যাক্সেস টু ইদার লোকেশন। এর ফলে আমি কি করতে পারছি, দুই লোকেশনেই খুব ভালো একটা রোড অ্যাক্সেস পাচ্ছি, মানে দিচ্ছে। এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা বেসিক্যালি কমা দিয়ে পারবে সেটা আইনজি যোগ করে বাকি অংশ লেখা, দিস ইজ আ ভেরি গুড সেন্টেন্স স্ট্রাকচার, আপনি এটা ট্রাই করেন। দেন আরেকটা ব্যাপার হচ্ছে আ লার্জ গলফ কোর্স অ্যান্ড পার্ক ইন দ্য ওয়েস্ট। কি বলছে, আ লার্জ গলফ কোর্স অ্যান্ড আ পার্ক ইন দ্য ওয়েস্ট, এটা পার্ক আর হচ্ছে গলফ কোর্স, এটা কি হচ্ছে, ইন দ্য ওয়েস্ট অফ দ্য টাউন প্রিভেন্টস দিস এরিয়া ফ্রম বিং অ্যাভেলেবল অ্যাজ আ সাইট। এই গলফ কোর্স যেহেতু আছে বা এটা যদি একটা পার্ক, এটা তখন কি হচ্ছে, এটা সাইট হিসেবে অত বেশি অ্যাভেলেবেল হচ্ছে না, একটু ডিফারেন্টলি রাখা হয়, যেন গলফ কোর্সের ব্যাপারে রাখা হয়। সো এইভাবে আপনি আপনার ম্যাপটা লিখতে পারেন। বাট আমি বলবো যে যদি ম্যাপে 2টা বা 3টা কোয়েশ্চেন থাকে, তাহলে আমার কাছে যে জিনিসটা গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে যে আপনার প্রথম ম্যাপের তুলনায় দ্বিতীয় ম্যাপে নতুন কি যোগ হলো, বা থার্ড ম্যাপ থাকলে থার্ড ম্যাপে কি নতুন যোগ হলো। সো নতুন যে জিনিসগুলো যোগ হবে সেই কথাগুলো আপনি ম্যাপে অ্যাড করে দেবেন। ওকে, নাও সি দিস, এটা একটা প্রসেস ডায়াগ্রাম। সো এখানে কিসের প্রসেস দেখা হচ্ছে, দ্য ডায়াগ্রাম বিলো শোজ দ্য ওয়াটার সাইকেল which is the continuous movement of water on, above and below the surface of the earth. এটা একটা এটা আমি বলবো যে এটা প্রসেস, বাট এটা একটা ন্যাচারাল প্রসেসের ক্ষেত্রে আমাদের জন্য কি কি আসলে আমরা উল্লেখ করতে পারি। এই কোয়েশ্চেনটা যদি আমি দেখি তাহলে কি দেখা যাচ্ছে যে এইখানে বেশ কয়েকটা স্টেজেস আছে। প্রথম স্টেজ কি, আমরা এইভাবে বলছি যে ওভারঅল ইট ইজ ক্লিয়ার দ্যাট, বা ইট ইজ ক্লিয়ার দ্যাট কথাটা আমি আপনাদেরকে বলবো যে 7 স্ট্যান্ডার্ড যদি আপনি চান তাহলে এটা বাদ দিয়ে দেবেন,
এই অংশটুকু বাদ দিয়ে লিখবেন। তাহলে ওভারঅল দেয়ার আর 3 প্রাইমারি স্টেজেস ইন দিস প্রসেস। তাহলে এই প্রসেসে আমরা বলতে চাচ্ছি 3টা প্রাইমারি স্টেজ আছে। সেই 3টা কি? বিগিনিং উইথ ওয়াটার ইভ্যাপোরেশন। এটা শুরু হচ্ছে কি দিয়ে? ওয়াটার ইভ্যাপোরেশন দিয়ে। এই ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে আমরা প্রথমটা ধরছি অ্যান্ড ফরমেশন অফ দ্য ক্লাউড। আর কি হচ্ছে? এটার পরে ক্লাউডটা অ্যাড হয়ে যাচ্ছে। দেন নেক্সট স্টেপ শোজ দ্য ওয়াটারস জার্নি আফটার ফলিং টু দ্য গ্রাউন্ড। তারপরে এই যে যখন এই বৃষ্টি হয়ে এটা মাটিতে আসছে, তখন এখানে কি হচ্ছে সেটা দেখানো হচ্ছে। অ্যান্ড দ্য প্রসেস এন্ডস উইথ সল্ট ওয়াটার ইন্ট্রুশন। আর এটা শেষ হচ্ছে সল্ট ওয়াটার ইন্ট্রুশন হিসেবে। এই যে সল্ট ওয়াটার ইন্ট্রুশন। সো এইখান থেকে শুরু, তারপরে এইখানে আসলো, তারপরে এটা হলো, এরপর পানি মাটিতে আসলো, মাটিতে আসার পরে এবার মাটির গভীরে এসে সল্ট ওয়াটার মানে সমুদ্রে আমরা পেয়ে যাচ্ছি পানিটা, সমুদ্রের মাধ্যমে আবার আসছে। সো এইভাবে আমি আমার ওভারভিউটা কমপ্লিট করতে পারছি। এরপর আমার আপনাদের জন্য যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে যে আপনারা যেটা করবেন যখনই কোনো ওভারভিউ লিখবেন, ডোন্ট মেক ইট কমপ্লিকেট। মানে এটাকে অনেক বেশি কমপ্লিকেটেড করে তুলবেন না। কমপ্লিকেটেড ওভারভিউ আপনাকে ভালো স্কোর দেবে না। আর যেটা আপনার জন্য খুবই ভয়ানক হবে সেটা হচ্ছে আপনি যদি কোনো একটা ওভারভিউ ইগনোর করে যান। যে আপনার একটা রাইটিং টাস্ক 1 লিখেছেন কিন্তু আপনি সময় পাচ্ছেন না বলে বা মনে হচ্ছে লিখবো না এটা ভেবে আপনি একটা ওভারভিউ স্কিপ করে গেলেন। সেটা আপনার স্কোর কমাবে। মাইন্ড ইট, স্কোর কমাবে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি কোনো একই ধরনের শব্দ, কোনো কিওয়ার্ড না, মানে নরমাল ওয়ার্ড যেগুলা সেই ধরনের শব্দ আপনি রিপিট করবেন না। বাট কোয়েশ্চেনে কোনো কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড যেমন কোয়েশ্চেনে ধরেন আছে হচ্ছে চপিং উড টাইপের কথাবার্তা। এই কথাটাকে চপিং উডই রাখেন, এটাকে চেঞ্জ করার দরকার নেই। বা ধরেন আমার একটা লাইফ সাইকেলে হয়তো দেয়া আছে যে ফ্রাই, স্মল্ড, অ্যাডাল্ট, স্যামন এরকম দেয়া আছে। তো ফ্রাইকে ফ্রাই রাখেন, স্মল্টকে স্মল্টই রাখেন। দিজ আর কিওয়ার্ডস, এগুলোকে চেঞ্জ করা উচিত হবে না। আর আরেকটা গুরুত্বপূর্ণ ভুল যেটা আপনারা করেন, মানে মারাত্মক ভুল, গুরুত্বপূর্ণ ভুল না বলে আমি বলবো সিরিয়াস মিস্টেক যেটা আপনারা করেন, সেটা হচ্ছে আপনারা ইরিলেভেন্ট ডিটেল দিতে থাকে। ইরিলেভেন্ট ডিটেলটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে স্টুডেন্টরা প্রেডিক্ট করে বা তাদের মতামত দিতে থাকে, এটা কোনোভাবেই করা যাবে না। মতামত যেন আপনার রাইটিং টাস্ক 1 এর ওভারভিউতে না আসে। ওকে? সো যারা আমাদেরকে এতক্ষণ ধরে দেখলেন তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি এই লাইভ ক্লাসটা, এই রেকর্ডেড ক্লাসটা বেসিক্যালি আপনাদের ভালো লেগেছে। যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আপনি কমেন্ট করে জানাবেন আর আপনার বন্ধুদের সাথে আমাদের ক্লাসটা শেয়ার করবেন এবং অবশ্যই লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মি।